পড়ছি সুমন্ত আসলামের লেখা উপন্যাস দহন। ফাঁসির দড়িটার কাছাকাছি গিয়ে থমকে দাঁড়ালো ছেলেটি। তারপর আস্তে আস্তে মাথাটা উঁচু করে দড়িটার দিকে তাকালো। খুব করুণ চোখে কিছুক্ষণ তাকিয়ে থেকে শেষে নিচু করে ফেললো চোখ দুটো। সঙ্গে সঙ্গে সব কিছু কেমন যেন ফাঁকা হয়ে গেল তার। শূন্য হয়ে গেল মাথাটা, খালি হয়ে গেল বুকের ভেতরটাও। অদ্ভুত আয়েসে সে অনুভব করলো সে ভাসছে, এলোমেলোভাবে ভাসছে। কোনো একটা কিছু ধরতে চাইছে, কিন্তু ধরতে পারছে না। তার মনে হচ্ছে যে কোনো মুহূর্তেই ধপাস করে পড়ে যাবে সে, এবং একবার পড়ে গেলে কখনোও সে উঠতে পারবে না। বুদের শূন্যতার সে কেবল টের পেল। সে আর মানুষ নেই, অন্য কিছু। অথচ কথা ছিল অন্যরকম। সমীর স্যার বিজ্ঞান পড়াতেন আর মজার মজার গল্প বলতেন। স্যার একদিন বলেছিলেন, স্বপ্নই মানুষকে বাঁচিয়ে রাখে। কথাটা শোনার সঙ্গে সঙ্গে সে বলেছিল, কিন্তু যার স্বপ্ন নেই। মিষ্টি হেসে স্যার বলেছিলেন, তার মরে যাওয়া উচিত। কথাটা মাঝে মাঝেই মনে হয় তার, এবং খারাপ হয়ে যায় মনটা। কারণ স্বপ্ন ছিল তারও, কিন্তু বাস্তবায়িত হয়নি কোনো স্বপ্নই। তারপরও বেঁচে থাকার ধারাবাহিকতায় সে ধারাবাহিক স্বপ্ন দেখেছে। নতুন নতুন স্বপ্নের খোলস পড়েছে। নতুন নতুন স্বপ্ন সাজাতে তার কখনো লজ্জা লাগেনি। যদি কোনো একটা স্বপ্ন বাস্তবায়িত হয়েছে, এই আশায়। যদিও খুব বেশি একটা স্বপ্ন ছিল না তার, তবুও। এখন আর স্বপ্ন দেখে না সে, দেখে অন্য কিছু। তার সে স্বপ্ন দেখা আর এক দেখা মধ্যে অনেক পার্থক্য বিস্তর, দূরত্বটাও অনেক। কখনো বৃষ্টিতে ভিজতে দিতেন না মা, অল্পতেই ঠান্ডা লাগতো। তবু সুযোগ পেলে সে বৃষ্টি ভিজত। একদিন চুপি চুপি সে অনেকক্ষণ বৃষ্টিতে ভিজেছিল, ঠান্ডাও লেগেছিল, এবং জ্বরও হয়েছিল তার। মা ভীষণ রেগে গিয়েছিলেন সেদিন। জ্বরের ঘুরে বিছানায় শুয়ে শুয়ে সে একটি স্বপ্ন গেঁথেছিল মনে। বড় হয়ে একদিন সে সারাদিন বৃষ্টিতে ভিজবে। বড় হয়েছে সে অনেক আগেই, কিন্তু বৃষ্টিতে ভেজা হয়নি এখনো। চুপচাপ বসে থাকতে থাকতে কোনো কোনো সময় সে আপন মনেই ভাবত, আহা, যদি পাখির মতো দুটো ডানা থাকতো, তাহলে কি মজাই না হতো। ইচ্ছে মতো উড়া যেত, সেখানে খুশি সেখানে যাওয়া যেত। গাছের সবচেয়ে উঁচু ডালে উঠে সবচেয়ে বড় আমটা পেরে আনা যেত। না, তার আর পাখি হয়ে উঠতে ইচ্ছে করে না। পাখি হওয়ার স্বপ্ন প্রসঙ্গে সে এখন লজ্জা পায়। তার স্বপ্নগুলো ছিল অন্যরকম। ভিন্ন চিন্তার ভিন্নতায় সে নিজেও ছিল একটু ভিন্ন। ভিন্ন সে এখনও। এটা সে কেবল চিন্তায় নয়, অন্য কিছুতেও। অন্য কিছুতেও ভিন্নতা। ব্যাপারটা মা বাবা জানেন, জানেন আরও দুজন, এবং ইদানিং জেনে গেছে সে নিজেও। তারপর থেকে সব কিছুই পাল্টে গেল তার, পাল্টে গেল সে নিজেও। বাবা একদিন তার পিঠে হাত রেখে বললেন, তোমার কি কিছু হয়েছে? কিছুটা চমকে উঠেছে। সেটা বাবার কথা শুনে নয়, বাবার স্পর্শ পেয়ে। কতদিন পর পিঠে হাত রাখলেন বাবা। না, গম্ভীর হয়ে জবাব দেয় সে, কদিন ধরে তোমাকে অন্যরকম দেখাচ্ছে। নিচু করা মাথাটা তুলে বাবার দিকে সরাসরি তাকায়। তারপর বলে, আমি তো অন্যরকমই। মানে? মানেটা তুমি জানো? বুঝলাম না। আমিও বুঝি না। তাহলে বোকার মতো কথা বলছো কেন? আমি তো বোকাই। তুমি বোকা? বেশ আশ্চর্য হওয়ার ভঙ্গিতে বাবা বলেন, এ কথা তোমাকে কে বলেছে? বোকারা সব কিছু একটু দেরিতেই জানে। তুমি কোন প্রসঙ্গটা দেরিতে জানলে? প্রসঙ্গটা থাক। কিছুক্ষণ চুপ থেকে বাবা বললেন, জীবনের মানে বুঝো? না, বুঝতে ইচ্ছে করে না। কেন?
অনেক রকম জীবনই তো দেখেছি, মানেও দেখেছি অনেক রকম। যত কিছুই দেখো না কেন, আগের নিজের প্রতি সচেতন হতে হবে, নিজের ভালো মন্দ আগে বুঝতে হবে। মন্ত্রী মিনিস্টারের মতো। ছেলেটা বাবার দিকে তাকায় সরাসরি। তুমি আসলেই একটা বোকা মানুষ, এবং আমার মনে হচ্ছে তুমি একজন অসম্পূর্ণ মানুষও। আমি জানি বাবা। জানো? হ্যাঁ। কাকে অসম্পূর্ণ মানুষ বলা হয় এটা জানো? না, অসম্পূর্ণ মানুষের সংজ্ঞা আমার জানা নেই। কেবল এটা জানি, আমি একজন অসম্পূর্ণ মানুষ। গাধা। বন্ধুরাও তাকে গাধা বলে। কলেজ জীবন শেষে বন্ধুরা যখন ভার্সিটি জীবন শুরু করতে দেশের বাইরে যাওয়ার জন্য প্রস্তুত, সে ঠাই বসে রইল দেশেই। সবাই তাকে বুঝিয়েছে, কিন্তু সে বুঝতে চায়নি কোনো কিছুই। প্রিয় বন্ধু সিফাত দেশের বাইরে যাওয়ার আগের দিন তাকে বলেছিল, রসিক, বলতে পারিস দেশে তোকে কি দিবে? রসিক এক সেকেন্ডও ভাবেনি। বলেছিল, দেশকে আমি কি দিব এটা আমিই ভাবছি আগে। বাহ, একেবারে রাজনীতিবিদদের মতো কথা বললি যে। না, পার্থক্য আছে। রাজনীতিবিদদের কথা সৃষ্টি হয় মুখের ভেতর থেকে, আর যারা দেশকে ভালোবাসে তাদের কথা সৃষ্টি হয় বুকের ভেতর থেকে। তোর বাবাও তো একজন রাজনীতিবিদ। হ্যাঁ, তাই তাদের অন্ধকারটা আমি স্পষ্ট দেখেছি। বাস্তবতায় এসব বড় বড় কথা ভেসে যায়। না, শুধু কথা নয়, মানুষও ভেসে যায়। তাই নাকি? হ্যাঁ, সামনেই তো তা দেখছি। মানে? কোনো কথা বলেনি আর রসিক। কথা বলতে ইচ্ছে হয়নি তার। সিফাত মাঝে মাঝে বিদেশ থেকে চিঠি লেখে। প্রথম প্রথম সে আনন্দ নিয়ে চিঠিগুলো খুলতো। এখন আর খুলে না, কারণ সে জানে ওগুলোতে কি লেখা আছে। ঘরের ফ্যানের সঙ্গে বাঁধা দড়িটার দিকে রসিক আবার তাকায়। পুরো দড়িটা স্থির, কেবল নিচের গোল অংশটা মৃদু দুলছে। কোনো কিছু নয়, গোল সেই অংশটা শুধু মাথায় গলিয়ে দেয়া, তারপর পায়ের নিচের চেয়ারটা কোনো রকমে সরিয়ে ফেলা, ব্যাস। বুকের ভেতর এবার একটু বেশি রকমই কেঁপে উঠল তার। এই এই সে দিব্যি দাঁড়িয়ে আছে, সব কিছু দেখতে পাচ্ছে ইচ্ছে মতো, নিঃশ্বাস নিতে পারছে বুক ভরে, বাতাসে ফুলের মুগ্ধ গন্ধ পাচ্ছে। কিন্তু একটু পরে নাই হয়ে যাবে সে। সোনালি স্বপ্নগুলো ঘাস হবে, ঘাসগুলো একসময় মরে যাবে, তারপর বিবর্ণ জঙ্গলগুলো মিশে যাবে মাটিতে, মিলে যাবে মহাকালে। আর কিছু না। দড়িটা এবার একটু জোরেই নড়ে উঠল। প্রথমে সে টের পায় না। দড়িটা নড়তে নড়তে একসময় থেমে গেল, সঙ্গে সঙ্গে আবার নড়ল দড়িটা, আগের চেয়ে জোরে, আগের চেয়ে কেঁপে। মনে হচ্ছে কে যেন হাত দিয়ে ইচ্ছে মতো দড়িটা নাড়াচ্ছে। একটু পিছিয়ে এলো সে। থেমে গেছে দড়িটা। অবাক হয়ে সে খেয়াল করলো দড়িটা একটু নিচে নেমে এসেছে, আর একটু নামলেই তার মাথার চাঁদি স্পর্শ করবে। সত্যিই কি নেমে গেছে দড়িটা? সে এক পা এগিয়ে গিয়েই আবার থেমে গেল। দড়িটার দিকে গভীরভাবে তাকিয়েই তার মনে হলো দড়িটা শুধু শুধু ঝুলে নেই, ওর সঙ্গে একটা মানুষও ঝুলে আছে। মানুষটার চেহারা ঠিক দেখা যাচ্ছে না, কিন্তু কেমন যেন চেনা চেনা লাগছে। দৃশ্যটা হঠাৎ মনে পড়ে গেল তার। ছোট্টকালে দেখেছিল, চৌরাস্তার মোড়ে একটা তেঁতুল গাছ ছিল। ছিল কি, এখনও আছে, বহু পুরনো তেঁতুল গাছ। আগে নাকি এ গাছটায় ভূত থাকতো। অনেকেই নাকি তেঁতুল গাছের ডালে মাথাছাড়া মানুষ বসে থাকতে দেখেছে। খুব সকালে একদিন বাসার আশেপাশে ভীষণ হইচই শোনা গেল। বাবা খুব দ্রুত ঘুম থেকে উঠে জাগলেন, সঙ্গে সেও। বাবার সঙ্গে সঙ্গে সেও বাইরে এলো, এবং তখনই জানলো ব্যাপারটা, কে নাকি ঝুলে আছে তেঁতুল গাছের ডালে। বাবার আঙ্গুল ধরে সে যখন তেঁতুল গাছের কাছে পৌঁছালো, তখন তেঁতুল গাছের আশেপাশে অনেক মানুষ। গাছের ডালে একটি দড়ি ঝুলে আছে, আর দড়ির নিচের অংশে ঝুলে আছে খাবারের মেজো ছেলে। মেজো ছেলের জিভটা বের হয়ে আছে মুখ দিয়ে। বেশ কয়েকটা মাছি বনবন করছে তার জিভের কাছে। মরে গেছে সে,
কিন্তু কি আশ্চর্য, তার চোখ দুটো খোলা, দিব্যি তাকিয়ে আছে সে চোখ মেলে, যেন বরফকুচির মতো ভেজা ভেজা আকাশ, সবুজ ঘাসের চাদরে ঢাকা নরম ভূমি, আর পরম মমতায় ঝিরিঝিরি বাতাসের এ প্রকৃতিকে সে সারা জীবন দেখতে চায়। অদ্ভুতভাবে একটা মানুষ যে এভাবে ঝুলে থাকতে পারে দড়িতে, তা তার বিশ্বাস হচ্ছিল না। বাবার আঙ্গুলটা আরও জোরে চেপে ধরেছিল সে, বলেছিল, লোকটি কি মারা গেছে বাবা? হ্যাঁ, বাবা নিচু গলায় বললেন। মানুষ মরে গেলে কি চোখ খোলা থাকে? না, এই মানুষটার যে চোখ খোলা। বাবা কি একটা বলতে গিয়ে বলেন, এমনি। মৃদু এদিক ওদিক দোলতে থাকা ছেলেটার পা দুটো দেখে সে বলল, বাবা, লোকটার পায়ের নিচে হাত দিলে কি এখনো সুরসুরি লাগবে তার? বাবা এই কথাটির জবাব দেননি। তাকে নিয়ে দ্রুত পা ফেলে চলে এসেছিল বাসায়। দড়িটা আরও একটু নেমে নিচে এসেছে। রসিক স্পষ্ট দেখতে পেল দড়িটা ধপ করে একটু নিচে নেমে এলো। এবার দড়িটার নিচে গেলে গলা পর্যন্ত স্পর্শ করবে তা। হায়, তবে কি কেউ একজন হাত দিয়ে দড়িটা নামিয়ে দিল? গলায় ফাঁস লাগানোর সঙ্গে সঙ্গে দড়িটা আবার টেনে তুলবে? আচ্ছা, দড়িতে ঝুলে থাকার পর তার চোখ দুটো কি খোলা থাকবে? জিভ কি বের হয়ে আসবে? আচ্ছা, নীলে জিভ কি নীল হয়ে যাবে? লাশটা কি ভেঙচি কাটবে? কাকে ভেঙচি কাটবে? স্রষ্টার অক্ষমতাকে, নাকি প্রকৃতির বর্বরতাকে? এক ঝাপটায় বাতাসে দড়িটা আবারও জোরে ধুলে গেল। না, দড়িটা আগের মতোই উঁচুতে রয়েছে, বেশ উঁচুতে। সেটা নাগাল পেতে হলে তাকে চেয়ারের উপরে উঠতে হবে। মনে মনে হাসি পেল তার। অনেক কিছু চিন্তাও করে ফেলল মনে মনে। চিন্তার উপসংহারে রাশিক এই সিদ্ধান্তে উপনীত হলো, না, সে মরে যাবে, সির্ফ গলায় দড়ি দিয়ে মরে যাবে। গলায় দড়ি দিয়ে মরার মধ্যে নাকি এক ধরনের বীরত্ব আছে। তার এক বন্ধু কোথায় নাকি পড়েছিল এটা, এবং কথা প্রসঙ্গে একদিন বলেছিল তাকে। বন্ধুটি বলেছিল, দড়ি দিয়ে মরার পর দেহটা ঝুলতে থাকে উঁচুতে, সেটা আবার সবাই দেখতে পায়, এবং মনে মনে অনেকে বলে, যাক, বাপের বেটার মতো আসমানে মরেছে বেটা। তাছাড়া উপরে মরার মধ্যে আরেকটা ব্যাপার আছে। ব্যাপারটা তার নিজস্ব আবিষ্কার। যে মাটি দিয়ে এই দেহ তৈরি, সেই মাটির উপর প্রচণ্ড অভিমান দেখানো যায়। অভিমান করে তার বুক স্পর্শ না করেও বিদায় নিয়ে যায়। মনে মনে আবার হেসে ফেলল রসিক। একটু পিছিয়ে এসে ঘরের লাইটটি নিভিয়ে দিল সে। কিছুক্ষণ ঘুটঘুটে অন্ধকারে ভরে গেল চারপাশ। তারপরই কিছু মিহি আলো জায়গা করে নিল ঘরের কিছু অংশ। জানালার উপরিভাগের কাছ দিয়ে বাইরে থেকে অল্প অল্প আলো এসেছে ঘরে। একটু পরে সব কিছু ছুঁয়ে এলো চোখে। হ্যাঁ, ওই তো দেখা যাচ্ছে দড়িটা পেন্ডুলামের মতো মৃদু মৃদু দুলছে। খানিকটা বিস্ময় নিয়ে সে লক্ষ্য করল দড়ির চারপাশের আলোটা একটু বেশি, কেমন যেন আভার মতো ছড়িয়ে আছে তা দড়ির কাছাকাছি। অবাক হয়ে সে অনেকক্ষণ তাকিয়ে রইল দড়ির দিকে। যে দড়িটায় মাত্র কিছুক্ষণ পর মাথা রাখবে সে দড়িটা হবে তার শেষ আশ্রয়। পাশের বাসা থেকে একটা বাচ্চা ছেলের পড়ার শব্দ ভেসে আসে। জনি, জনি, ইয়েস পাপা, ইটিং সুগার, নো পাপা, টেইলিং লাইস, নো পাপা, ওপেন ইউর মাউথ, হা হা হা। ঢং ঢং করে ঘন্টা বেজে ওঠে। প্রাইমারি স্কুলের বারান্দায় রাখা পিতলের ঘণ্টাটা এখনও আছে, বুকের ভেতরে আছে, মাঝে মাঝেই বেজে উঠে সেটা। বিমূর্ত সুখগুলো যখন উপড়ে পড়ে মনে, এক এক এক, দুই অকে দুই, তিন অকে। রশিদের খুব ইচ্ছে হলো পাশের বাসার বাচ্চা ছেলেটার সামনে গিয়ে জিজ্ঞেস করতে, তুমি কি মদন মোহন তর্কালঙ্কারকে চেনো? উনি কি কার্টুন সিনেমার নায়ক? না। তাহলে ক্রিকেট খেলোয়াড়? না। তাহলে উনি একজন লেখক। কি লিখেছেন উনি? তোমাদের জন্য, মানে শিশুদের জন্য তিনি একটা বই লিখেছেন।
কি নাম সেই বইয়ের? শিশু শিক্ষা। সেখানে কি টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার, ব্যা ব্যা ব্ল্যাক শিপের মতো কবিতা আছে? না। তাহলে কি লেখা আছে? সদাই সত্য কথা বলবে, মিথ্যে বললে পাপ হয়। উনি কি সত্য কথা বলতেন? এ কথা কেন বলছো? আমার বাবাও আমাকে এসব বলে, কিন্তু বাবা তো সবসময় মিথ্যে কথা বলে। তুমি জানলে কে করে? বাসায় টেলিফোন এলেই বাবা মাকে বলে, বলে দাও আমি বাসায় নেই। তোমার খারাপ লাগে তখন? না, মজা লাগে। টিকটিক করে ঘরে উঠে ঘরের একমাত্র টিকটিকিটা। ভাবনাটা ভেঙে যায় তার। সরাসরি টিকটিকিটা দেখার জন্য সে দেয়ালের দিকে তাকায়। আবছা অন্ধকারে স্থির হয়ে বসে আছে টিকটিকিটা। দীর্ঘ একটা নিঃশ্বাস ছাড়েছে। আহা, টিকটিকির কত সুখ! সে যদি টিকটিকি হতে পারত। এ মুহূর্তে প্রচণ্ড টিকটিকি হওয়ার স্বাদ হয় তার। তারপর সে টিকি টিকি প্রতিদিন দেয়ালে এসে পোকা খাবে, লেজ নাড়বে, একসময় পেট পুড়ে সে চলে যাবে নিজস্ব আবাসে। আহ, কি নিশ্চিত জীবন, কি আয়েসই বেঁচে থাকা। চারপাশটা কেমন যেন সব চুপচাপ। হঠাৎ কেবল ঘরের কোণায় ছোট টেবিল ঘড়িটা একটানা শব্দ করছে। রাতও তেমন হয়নি। সবাই কি ঘুমিয়ে পড়ল? চোখে হঠাৎ পানি এসে যায় তার। স্বপ্ন ভঙ্গের পানি। কেবল মামুলি কিছু স্বপ্ন নিয়ে তার সে অভিযাত্রা। সেখানে দুয়েল ছিল, ঘাস ছিল, চিকচিকে বালি ছিল, ছিল জ্যোৎস্না রাত, মায়ের আদর, বাবার স্পর্শ। সেসব আজ মলিন পাতা, শুধুই স্মৃতির পাণ্ডুলিপি। শূন্যতায় ভরা সেসব এখন কেবলই দুঃখের শোক। পা দুটো একটু টলে এলো তার। সে এগিয়ে যাচ্ছে দড়িটার দিকে। কেমন যেন ভারী মনে হচ্ছে পা দুটো। হাঁটতে গিয়ে থপ থপ শব্দ হচ্ছে মেঝে। একটু এগিয়ে গিয়েই সে থেমে যায়। কিছুক্ষণ সে আবার এগুতে থাকে। হঠাৎ হঠাৎ শব্দ হয় দরজায়। ঠক ঠক। থমকে দাঁড়ায় রসিক। কিছুক্ষণ সেভাবে দাঁড়িয়ে থাকে সে। দরজায় আবার শব্দ হয়। আবার সে ঘুরে দাঁড়ায় দরজার দিকে, তাকিয়ে থাকে এক দৃষ্টিতে। শব্দ হলো আবার। রসিক মৃদু স্বরে বলল, কে? ছোট একটা শব্দ হলো, আমি। শব্দটা চেনার চেষ্টা করলো সে, এবং চিনে ফেললো এক সময়। সঙ্গে সঙ্গে বুকের ভেতরে প্রচণ্ড ধাক্কা খেলো। এ মুহূর্তে কি করা উচিত ভেবে পাচ্ছে না। দরজার দিকে একটু এগিয়ে গিয়েই শক খাওয়ার মতো দাঁড়িয়ে পড়ল সে। একবার পিছিয়ে আসে, আবার সামনে এগোয়। দুহাত মাথার চুলের ভেতর দিয়ে টানতে থাকে, চিৎকার করে ইচ্ছে করতে চান। দরজায় আবার শব্দ হলো। মাথার ভেতর কেমন যেন জট পাকিয়ে যাচ্ছে। হঠাৎ লাইট জ্বালিয়ে সে দ্রুত চলে গেল দড়িটার কাছে। বহু কষ্টে দ্রুততার সাথে দড়িটা খুলে সে টেবিল থেকে নিচে নামালো। দড়িটা দিয়ে এখন কি করা যায় ভেবে পাচ্ছে না সে। হঠাৎ মাথাটা খোলাসা হয়ে গেল তার। খাটের নিচে দড়িটা ছুঁড়ে দিয়ে সে সোজা হয়ে দাঁড়ালো। আপাত তৃপ্তিতে হাত দুটো পরস্পর ঘষে পরিষ্কার করতে করতে কি যেন ভাবল সে। এরপর সোজা এগিয়ে গেল দরজার কাছে। কিন্তু দরজা খোলার আগেই আবার ফিরে এলো খাটের কাছে। উকি দিয়ে খাটের নিচে দেখে দিল, না, দড়িটা দেখা যাচ্ছে না। আবার এগিয়ে গেল দরজার দিকে, এবং দরজার কাছাকাছি পৌঁছানোর আগেই আবার ফিরে তাকালো খাটের দিকে। দড়িটা সত্যি সত্যি দেখা যাচ্ছে না এখন। দেরি হচ্ছে কেন? কণ্ঠটা এবার একটু ঝাঁঝালো শোনালো, এবং দরজায় টোকা দেওয়ার শব্দটাও জোরে হলো। দরজাটা খুলে দিল সে। অদ্ভুত একটা মিষ্টি গন্ধে ঘরটা ভরে গেল সঙ্গে সঙ্গে। কোনো কিছু নয়, কুচকুচে কালো চুলগুলো নেমে এসেছে সামনে। ডান চোখটা ঢেকে আছে তাতে।
দুষ্টু হাসি ঠোঁটের কোণা থেকে ছড়িয়ে পড়েছে গালে। বাঁকানো ভ্রু দুটোর যেটা দেখা যাচ্ছে সেখানে মিশে আছে এক টুকরো গর্ব, আর কপালের মাঝখানে ছোট্ট টিপটা আপাতত তাকে করেছে রহস্যময়ী। কি দেখছে অমন করে? কোনো উত্তর দিল না রসিক। ঘুরে দাঁড়ালো, ঘরে ঢোকার জায়গা করে দিল আগন্তুককে। এত দেরি করলে যে? এবারও কোনো কথা বলল না সে। রসিক! অদ্ভুত সুর আর প্রলম্বিত একটা টানে সে ডাকলো। তারপর খুব কাছাকাছি গিয়ে বলল, তোমার কি মন খারাপ? মেয়েটির চোখের দিকে তাকালো রসিক। পূর্ণিমার আলোয় নদীর জলের মতো চিকচিক করছে তার চোখ দুটো। একটু মায়া হলো। এত রাত করে এসেছো কেন ঋতু? ম্লান একটা হাসি দিয়ে মাথাটা নিচু করে ফেলে ঋতু। কিছুক্ষণ সেভাবেই থাকে, তারপর মাথাটা না তুলে কিছুটা স্বাগত স্বরে বলে, তোমাকে প্রচণ্ড দেখতে ইচ্ছে হলো যে। তবুও কথাটা শেষ করলো না রসিক। এত রাত করে কি এর আগেও আসেনি? আর শোনো, রাত কিন্তু তেমন বেশি হয়নি। এছাড়াও তুমিও তো জানো দিনের বেলা আমার পক্ষে আসা সম্ভব নয়। ঋতু একটু থেমে গেল, তারপর আবার বলল, তোমাকে কেবল একটা কথা জিজ্ঞেস করতে এসেছি। ঋতুর চোখের দিকে আরও গভীরভাবে তাকালো রসিক। বাঁ হাত দিয়ে বেতের একটা চেয়ার তার দিকে ঠেলে দিয়ে সে আরেকটা চেয়ারে বসে বলল, বসো। চেয়ারটাতে বসে ঋতু বলল, বেশ কয়েকদিন ধরে তুমি বেশ চুপচাপ। তোমার কি কোনো সমস্যা চলছে রসিক? ঠিক সমস্যা না, তাহলে এক ধরনের যন্ত্রণা। যন্ত্রণা তো কম বেশি সকলেরই আছে রসিক। আমারটা বোধহয় অন্যরকম। তুমি নিজেও তো অন্যরকম। ধক করে উঠে রসিকের বুকটা। ঋতু কথা বলল কেন? প্রশ্নটা মনে জাগতে আরেকটা প্রশ্ন মনে আসে। তবে কি ঋতু জেনে গেছে ব্যাপারটা? গভীর দৃষ্টি নিয়ে ঋতুর দিকে তাকায় রসিক। ঋতুর ভেতরটা দেখার চেষ্টা করে, কিন্তু ঠিক বুঝে উঠতে পারে না। ঋতু শব্দ করে হেসে ওঠে, ওভাবে তাকেই আছো কেন? রসিক উঠে দাঁড়ায়, ঘরের ভেতর পায়চারি করতে থাকে একা একা। কিছুটা অবাক হয়ে ঋতু তাকিয়ে দেখেছে। একটু পর উঠে দাঁড়ায় ঋতু, মাথাটা নিচু করে সোজা দাঁড়ায় রসিকের সামনে। রসিক হঠাৎ প্রশ্ন করে, বন্ধু কাকে বলে জানো? না, যার সঙ্গে সব কিছু শেয়ার করা যায়। রসিক ঋতুর কাঁধে একটা হাত রেখে বলে, প্রেমিকা কাকে বলে জানো? না, যার কাছে আশ্রয় পাওয়া যায়। এসব কেন বলছো? না, এমনি। দীর্ঘ একটা নিঃশ্বাস ছেড়ে রসিক মাটির দিকে তাকায়। অসহ্য যন্ত্রণা তুমি জানো না ঋতু। কে বললো জানি না? জানো। চোখ দুটো বড় বড় করে ফেলে রসিক। হ্যাঁ জানি। সম্ভবত তুমি আমার সব কিছু জানো না। হয়তো, কিন্তু আমাকে কি সব কিছু জানানো যাবে? যাবে। রসিক একটু বিরতি নিয়ে বলে, কিন্তু বলতে ইচ্ছে করছে না। ও, তুমি যেন কি একটা জিজ্ঞেস করতে এসেছো, সেটিকে এখন বলবে? বলবো। ঋতু একটু বিরতি নেয় এবং চোখ দুটো বিশেষ ভঙ্গিমা করে বলে, কিন্তু বলতে ইচ্ছে করছে না এখন। চলে যায় ঋতু। বেশ কিছুক্ষণ সেভাবে দাঁড়িয়ে থাকে রসিক। তীব্র একটা যন্ত্রণা হচ্ছে মাথার ভেতর। দ্রুত দরজাটা বন্ধ করে খাটের নিচ থেকে দড়িটা বের করে বেঁধে ফেলে ফ্যানের সঙ্গে। চেয়ার থেকে নেমে ঘরের পূব পাশের জানালাটা খুলে আকাশের দিকে তাকায়। ঝকঝকে চাঁদ ভেসে আছে আকাশে। দীর্ঘ একটা নিঃশ্বাস ছেড়ে জানালা বন্ধ করে সে পা বাড়ায় দড়িটার দিকে। ঘরের ভেতর তার নিজের ছায়াটাকে কেমন যেন এখন লম্বা মনে হয় রসিকের।
সে এগিয়ে যাচ্ছে, ছায়াও এগিয়ে যাচ্ছে, ছায়াটা কাঁপছে। তাহলে কি সেও কাঁপছে? নিজের দিকে তাকালো রসিক। হ্যাঁ, সে কাঁপছে, সমস্ত শরীর কাঁপছে তার। আস্তে আস্তে চেয়ারের উপর পা রাখলো, ডান পা। একটু যেন টলে উঠল সেটা। ভর দিয়ে বা পা তোলার আগেই থেমে গেল। সেভাবেই কি যেন ভেবে নিল মনে মনে হঠাৎ, এবং একটা সিদ্ধান্ত নিয়ে ফেলল সঙ্গে সঙ্গেই। দ্রুত রিডিং টেবিলের কাছে গিয়ে একটা কলম ও কাগজ নিয়ে ঝটপট লিখে ফেলল 9টি নাম। খুব পরিচিত 9টি নাম। এই 9 জনের মধ্য থেকে যে কোনো একজনকে খুন করবে সে। খুনটা করবে সে ঠান্ডা মাথায়। আর এ খুন করার একটা বিশেষ কারণ আছে। তারপর নিজের ঘরে এসে ঝুলানো এ দড়িটার সঙ্গে ঝুলিয়ে দেবে নিজের দেহটা। মোবাইলটা বেজে ওঠে হঠাৎ। কানের কাছে ফোনটা ধরতেই ওপাশ থেকে শোনা গেল ছোট ফুপুর কণ্ঠ। রসিক, তুই কি কাল সকালে আমাদের বাসায় আসতে পারবি? কেন ফুপু? তোর ফুপার নাকি জরুরি কাজ আছে, তোকে দরকার। মুখটা হাসি হাসি হয়ে ওঠে রসিকের। নামের লিস্ট করা কাগজটা চোখের সামনে মেলে ধরে। সঙ্গে সঙ্গে ভেসে ওঠে ছোট ফুপার নাম। সূক্ষ্ম সে হাসিটা কান বরাবর ছড়িয়ে যাওয়ার আগেই ফুপুকে বলল, হ্যাঁ ফুপু, আমি আসছি, কাল সকালেই আসছি। দড়িটা আবার নড়ে ওঠে এবং থেমে যায় তা হঠাৎই। ঝট করে সেদিকে তাকাতেই রসিক দেখে দড়িটা স্থির, যেন অধীর আগ্রহে সেটা অপেক্ষা করছে কারো জন্য।